ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2026-এর গেজেট প্রকাশিত হয়েছে। ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থের পরিপন্থী বেশ কয়েকটি ধারা, উপধারা এবং দফা উক্ত অধ্যাদেশে সংযোজিত হয়েছে। উল্লেখ্য, 2013 সালে গঠিত ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন এবং সংশোধিত 2021-এ এই আইনটি জাতীয় সংসদের অনুমোদিত একটি পূর্ণাঙ্গ আইন। আইন পরিবর্তন করতে হলে অংশীজনদের সাথে মতামত নিয়ে নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন করতে পারে। এই অধ্যাদেশে অংশীজনদের কোনো মতামত নেওয়া হয়নি। এই কালো অধ্যাদেশটি বাস্তবায়িত হলে দেশে প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সংযোজিত ধারাগুলো উল্লেখ করছি। 2013 সালে 61 নং আইনের ধারা 4-এর উপধারা খ এর দফা মতে হলফনামায় অন্য কোনো এজেন্সি হতে টিকিট ক্রয় বিক্রয় করা যাবে না মর্মে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই ধারাটি বর্তমানে যেই অধ্যাদেশ জারি করা হয়েছে, এইখানে কোনো ট্রাভেল এজেন্সি অন্য কোনো ট্রাভেল এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচা কোনো ট্রাভেল এজেন্সির সাথে করতে পারবে না। এটি অঙ্গীকারনামায় দিতে হবে নতুন করে। আমরা দাবি করছি এই বিষয়টি যুক্ত হলে প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। বাংলাদেশের প্রায় 5,800 নিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে। এর মধ্যে প্রায় 800 ট্রাভেল এজেন্সি আন্তর্জাতিক পরিবহন সংস্থা IATA এর সদস্য। বাকি 5,000 ট্রাভেল এজেন্সি IATA এর সদস্য নয় এবং তাদের এয়ারলাইন্সের টিকিট ইস্যু করার সক্ষমতা নেই। অন্য এজেন্সি হতে টিকিট ক্রয় করতে না পারলে 5,000 ট্রাভেল এজেন্সি যাত্রী সেবা প্রদান করতে পারবে না এবং নবায়নের ক্ষেত্রে বার্ষিক 50 লক্ষ টাকার বিক্রয় বিবরণী প্রদান করতে পারবে না। তাই এটি বাতিলযোগ্য। অর্থাৎ বাংলাদেশ সরকার যখন আমাদেরকে লাইসেন্স দেয়, সেই লাইসেন্স দেওয়ার সময় আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে যে কমপক্ষে 50 লক্ষ টাকা বিজনেস করতে হবে একটা ট্রাভেল এজেন্সি। তো আমি যদি কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কিনতে না পারি এবং বেচতে না পারি, তাহলে আমি এই বিক্রয় প্রতিবেদনটি কিভাবে দিব? অর্থাৎ এটি একটি সাংঘর্ষিক নিয়ম করা হয়েছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটি অন্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধারা 4-এর উপধারা গ এর দফা 6-তে বলা হয়েছে অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হবে 10 লক্ষ টাকা। এর পক্ষে আমাদের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যায় 5,000 ট্রাভেল এজেন্সির আর্থিক সমর্থন না থাকায় এবং IATA এর সদস্য হতে পারছে না, তাদের পক্ষে কোনোভাবেই 10 লক্ষ টাকা জামানত দেওয়া সম্ভব নয়। এটি বাতিলযোগ্য। এখানে একটি বড় বিষয় হচ্ছে, যদি আমি টিকিটই বিক্রি করতে না পারি, তো আমি 10 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি কেন সরকারকে দিব? আমি তো সরকারের কাছ থেকে কোনো বাকি নিচ্ছি না। আমি কারো কাছে বাকি তো টিকিট বিক্রি করার সুযোগই থাকছে না। আমি টিকিট বাকি কিনতেও পারছি না। আমি কেন সরকারকে দিব ব্যাংক গ্যারান্টি? এবং গভর্নমেন্টের সাথে তো আমার কোনো বিজনেস নেই। গভর্নমেন্ট হচ্ছে লাইসেন্সিং অথরিটি, তাকে আমি বার্ষিক নবায়ন ফি দিতে পারি। নবায়ন ফির ভ্যাট বা অন্যান্য সরকারি ধার্যকৃত যে ট্যাক্স আছে, সেই ট্যাক্সগুলো আমি পরিশোধ করতে পারি। গভর্নমেন্টকে আমি কেন ব্যাংক গ্যারান্টি দিব? আমার যদি কোনো বিজনেসের পার্ট গভর্নমেন্টের সাথে থাকতো, সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দেওয়ার একটি বিষয় থাকতো। তো এই ক্ষেত্রে কোনোভাবেই এটি যুক্তিসঙ্গত নয় এবং এটি সম্পূর্ণ বাতিলযোগ্য। ধারা 4-এর উপধারা খ এবং উমতে আরও বলা হয়েছে যে ট্রাভেল এজেন্সির ঠিকানায় রিক্রুটিং এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে। আমরা খুবই ক্ষুদ্র পরিসরে ব্যবসা করি। একটা ট্রাভেল এজেন্সির সাথে অনেকে ঠিকাদারি করেন, অনেকে রিক্রুটিং এজেন্সি আছে, অনেকের অন্যান্য আরও অনেক ব্যবসা পরিচালনা করে থাকেন। তো এই ক্ষেত্রে একই প্রিমিসেসে একই ঠিকানায় রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারবেন না, লাইসেন্স দেওয়ার সময় এমন কোনো নিয়ম ছিল না। এবং যারা রিক্রুটিং লাইসেন্স আছে তারা কিন্তু ট্রাভেল এজেন্সি আছে অনেক, প্রায় বাংলাদেশে
3000-এর মতো আছে যারা রিক্রুটিং এজেন্সির এবং সাথে সাথে ট্রাভেল এজেন্সি আছে। যদি আলাদা একটি অফিস রাখতে হয়, সেইখানে একটা এস্টাবলিশমেন্ট কস্ট, অফিসের ভাড়া, স্টাফের স্যালারি, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যে অভিবাসন ব্যয়, অর্থাৎ একটি মানে লোক যাওয়ার ক্ষেত্রে যদি মানে তার বাইরের থেকে টিকিট নিতে হয় বা আলাদা অফিস থেকে টিকিট নিতে হয়, সেই ক্ষেত্রে অফিস পরিচালনার ব্যয় বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা বিদেশে কর্মজীবী যারা যেয়ে থাকেন, অভিবাসী যারা যেয়ে থাকেন, তাদের কিন্তু ব্যয় আরও বৃদ্ধি পাবে। সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। 4 নম্বরে ধারা 9-এর উপধারা আতে এর নতুন দফা 3 এ মর্মে সংযোজন করা হবে, শুনানি গ্রহণ ব্যতীত সরকার সাময়িকভাবে নিবন্ধন সনদ স্থগিত করতে পারে। এর ব্যাখ্যা হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি যে শুনানি ব্যতীত লাইসেন্স স্থগিত করা হলে ট্রাভেল এজেন্সিগুলো হয়রানির শিকার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। শুনানি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছে। অর্থাৎ এই দেশের, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিকেরই অধিকার আছে মানে আত্মপক্ষ সমর্থনের। অর্থাৎ যদি কেউ কোনো অভিযোগ আসে, তার পক্ষে বিপক্ষে একটা শুনানি হয়, সর্বক্ষেত্রে সর্বোচ্চ আদালতে গেলেও কিন্তু আপনার না শুনে কোনো রায় দেয় না। সুতরাং এই ক্ষেত্রে এই যে একটি কালো আইন, এবং আমরা বলতে পারি এই যে অধ্যাদেশটি জারি করা হয়েছে, এটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা চাই অতি দ্রুত এই আইনটি, অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে, এটি স্থগিত করা হোক, এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয়, আলোচনার মাধ্যমে, স্টেক হোল্ডারদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে। 5 নম্বরে বলা হয়েছে ধারা 11 উপধারা 1-এ দণ্ডের বিধান 6 মাসের কারাদণ্ডের স্থলে 1 বছর এবং 3 লক্ষ টাকা জরিমানার স্থলে 10 লক্ষ টাকা প্রতিস্থাপিত হয়েছে। এর পক্ষে আমাদের কিছু ব্যাখ্যা এবং দাবি। পূর্বের আইনটি পূর্ণাঙ্গ এবং যথাযথ দণ্ড ছিল বিধায় পূর্বের যেই 6 মাসের জেল ও 3 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছিল। এখানে উল্লেখ করতে চাই যে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনটি 2013 সালে গেজেট হয়েছে। অদ্যাবধি কোনো ট্রাভেল এজেন্সির জেল কিংবা জরিমানা, আর্থিক কোনো জরিমানা হয়নি। তাতে কি প্রমাণিত হয়? অর্থাৎ যদি এই যে নতুন যে বিধানটি করা হয়েছে, যদি এটি কোনো বছর 5টা 10টা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকতো, আর্থিক অনিয়ম থাকতো, অথবা এরকম অসংখ্য ট্রাভেল এজেন্সি জেলে গেছে থাকতো যে তারা তারপর উপর্যুপরি আইনকে লঙ্ঘন করছে, এরকম কোনো মানে প্রতীয়মান যদি হতো, সেই ক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা করতে পারতেন, বৃদ্ধি করতে পারতেন, বা 6 মাসের পরিবর্তে 1 বছরের জেল করতে পারতেন। গত 12 বছরে আমরা 12টা কেসও দেখিনি। অর্থাৎ একদম শূন্য, কোনো ধরনের এই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে 6 মাসের জেল অথবা 3 লক্ষ টাকা জরিমানা হয়েছে এই ধরনের কোনো প্রমাণ বা এই ধরনের কোনো তথ্য সরকারের কাছে আমরা পাইনি এবং আমাদের কাছে নাই। যদি না থাকে, আপনি যেই আইনে কেউ এখন পর্যন্ত শাস্তি পায় নাই, তাতে আপনি নতুন করে আরো শাস্তি বাড়াবেন, এই ধরনের কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আপনি শাস্তি বাড়াবেন? সর্বোপরি আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ, এই যদি অধ্যাদেশটি জারি করা হয়, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই ট্রেডের সাথে কম বেশি প্রায় 30 লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে, মানে বিভিন্নভাবে ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। যদি এই ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, এর সাথে অসংখ্য লোক, অসংখ্য পরিবার এর সাথে জড়িত রয়েছে। সুতরাং দেশের সার্বিক বিবেচনায় নিয়ে আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে একতরফা কোনোভাবেই এই জাতীয় আইন করতে পারেন না, কোনো অধ্যাদেশ করতে পারেন না। এই অধ্যাদেশ করতে হলে যারা স্টেক হোল্ডার রয়েছেন, অর্থাৎ এই ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোনো পরিবর্তন করতে হয়, আমরা পরিবর্তনের পক্ষে। যারা অনলাইন ট্রাভেল এজেন্সি করেছেন, তাদের দোষ সাধারণ ট্রাভেল এজেন্সির উপরে চাপিয়ে দিবেন,
সরকারি নীতিমালায় যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, কোনো দুর্বলতা থাকে, সেগুলি আপনারা সংশোধন করেন। সেগুলি সংশোধন না করে দেশের এই সাধারণ ছোট ব্যবসায়ীদের উপরে আপনাদের এই অন্যায় একটি অধ্যাদেশ চাপিয়ে দিবেন, এটি কোনোভাবেই হতে পারে না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।